অনেক হয়েছে সন্দেশখালি, গত 10 বছরে মানুষের পকেট খালি। আগামী নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী এখানে জিতবে। সন্দেশখালীর ওই নোনা মাটিতে রেখা পাত্র টেস্টেড ক্যান্ডিডেট। সন্দেশখালী ইস্যু নিয়ে সর্বপ্রথম বলেন নিরাপদ সর্দার যখন তিনি বিধায়ক ছিলেন। জমির রাজনীতি এটা সিপিএম আমল থেকে শুরু হয়েছে, একটা ট্র্যাডিশন চলছে। রেখা পাত্র কে? সর্বহারা মায়েদের প্রতিনিধি। আমাদের 42টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তো নাটকবাজ মহিলা একটা। সিপিএম শূন্য থেকে মহাশূন্য থেকে গমন করছে। কবে সিপিএম এর সঙ্গে আমাদের গন্ডগোল হয়েছিল সেটা বড় কথা নয়। তিনি মাতৃশক্তির প্রতিনিধি, যে নারী শক্তির জন্য তিনি লড়াই করেছেন। শুভেন্দু যখন কাগজে মুড়ে টাকা নিচ্ছে, সেই শুভেন্দু এখন ওদের নেতা। আমরা এমস তৈরি করবো সুন্দরবনের বুকে। যেভাবে হিন্দুদেরকে ঘরছাড়া করা হয়েছে তার জবাব এই বসিরহাটের তৃণমূলকে দিতে হবে। 4 জন গুজরাটি ভারতবর্ষ চালাচ্ছেন, আর এরা ফেটটি বেঁধে মুরগি কটা কোকো করছে। যখন বামফ্রন্ট ছিল তখন সংগ্রহ নিয়ম হচ্ছিল। ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই 2024। আপনার প্রার্থী কি ফিট হে বস? ডলার প্রেজেন্স লোকসভা লড়াই আপনার প্রার্থীকে ফিট হয়ে বস, আজ সেটাই জানতে চলে এসেছি বসিরহাট লোকসভা কেন্দ্রে। আর বসিরহাট লোকসভা কেন্দ্র মানেই হচ্ছে এই সন্দেশখালী চর্চা নিয়ে আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে জানবো এই লোকসভা কেন্দ্রের জন্য কোন প্রার্থী ফিট। এখানে তৃণমূলের হয়ে লড়ছেন হাজি নুরুল ইসলাম, সিপিআইএম এর নিরাপদ সর্দার এবং বিজেপির হয়ে লড়ছেন রেখা পাত্র। চলুন জেনে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের জন্য কোন প্রার্থী ফিট। কি মনে হয় কোন প্রার্থী ফিট? অনেক আগেই বলেছি হাজি নুরুল ইসলাম ইজ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট এবং অল অফ দেম। আর অনেক হচ্ছে সন্দেশখালি, গত 10 বছরে মানুষের পকেট খালি। এটা হচ্ছে ভারতবর্ষের এবারের ভোটের মূল ইস্যু। ন্যাশনাল পার্সপেক্টিভে ভোট হচ্ছে, জাতীয় প্রেক্ষাপটের ভোট। গত 10 বছরে রেকর্ড বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মানুষের প্রকৃত আয় কমে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কি হয়? মানুষের প্রকৃত আয়, রিয়েল ইনকাম, হয়তো মানুষের আয় বেড়েছে কিন্তু মূল্যবৃদ্ধি এমন গ্যালোপিং পেসে হয়েছে। গ্যাস, ডিজেল, পেট্রোল, জিনিসে মূল্যবান ঔষধি, নিত্য এভরিডে নেসেসিটিস যা মূল্যবৃদ্ধি হয়েছে, মানুষের ভোটটা হচ্ছে সারা ভারতবর্ষে। সন্দেশখালি একটা সামান্য ব্যাপার। সন্দেশখালি ইস্যু বুমেরাং হয়ে গেছে। সন্দেশখালির প্রকৃত সত্য এক্সপোজড হওয়ার পরে, স্টিং অপারেশনের পরে বিজেপি ব্যাকফুটে। এবং জেনে রাখুন, সন্দেশখালির মাটিতেই আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপির বন্ধুদের, লড়াই হাজি নুরুলের সঙ্গে নিরাপদ। আচ্ছা, বুঝলাম। আপনারাও কি একই মত? একদম না, একদম না। এবারে যে লড়াই হচ্ছে শুধু বসিরহাটে ইন্ডিয়া জোটের প্রার্থী নয়, সারা ভারতবর্ষ জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ইন্ডিয়া জোট যাদের প্রার্থী করেছে তারা নীতি এবং নিষ্ঠার জন্য, আদর্শের জন্য লড়াই করছে। ইন্ডিয়া জোটের কোন নেতা এখনো পর্যন্ত বিশেষভাবে জেলে তাদের আটকে রাখতে পারেনি। ইন্ডিয়া জোট প্রকৃত যারা মানুষের জন্য লড়াই করে তাদেরকে এখানে প্রার্থী করেছে। তা আমি মনে করি আগামী নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী এখানে জিতবে। বসিরহাট ইন্ডিয়া জোটের প্রার্থী জিতবে, অর্থাৎ নিরাপদ সর্দার। অবশ্যই নিরাপদ সর্দার জিতবে। তার কারণ হচ্ছে নিরাপদ সর্দার মানুষের জন্য লড়াই করছে, মানুষের রুটি রুজির জন্য লড়াই করছে, মানুষের নিরাপত্তার জন্য লড়াই করছে। আচ্ছা, ঠিক আছে, আমি ওনাদের থেকেও জানার চেষ্টা করবো যে ওনারা বলছেন হাজি নুরুল ইসলাম, ওনারা বলছেন নিরাপদ সর্দার। আপনাদের কি মত, মানে ভিন্ন মত কি? বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী এক এবং অদ্বিতীয় রেখা পাত্র মহোদয়া। কারণ আপনারা জানেন রেখা পাত্র জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ নির্বিশেষে তিনি মাতৃশক্তির প্রতিনিধি, যে নারী শক্তির জন্য তিনি লড়াই করেছেন। তার মুখের এই দগদগে সিগারেটের ছাকার দাগটা এখনো জল করছে। এবং সেই জন্য এই সন্দেশখালীর লড়াই তো অবশ্যই একটি লড়াই, যে লড়াইকে কেন্দ্র করে বসিরহাট আজকে সমগ্র ইন্ডিয়া জুড়ে শিরোনামে আছে। এবং এই আপনারা জানেন রেখা পাত্র মহোদয়া এই এত বড় লোকসভা 18 একদমই যে কথাটা উনি বলছেন যে বসিরহাট এখন কার্যত ন্যাশনাল স্তরে চলে গেছে। স্বাভাবিকভাবে আমরা দেখেছি সন্দেশখালী তো ন্যাশনাল স্তরে গেছে, সন্দেশখালী আর বসিরহাট কার্যত এখন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। এই দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, মানে সন্দেশখালীকে জিয়ে রেখেছেন। সন্দেশখালী ডেড ইস্যু। আপনি বলছেন কিছুই হয়নি? হয়েছিল, শাহজাহান কিছু প্রকৃত সত্য প্রকাশিত হওয়ার পর সন্দেশখালীতে বিজেপি ব্যাকফুটে চলে গেছে। এবং সারা বসিরহাটে আমরা তো খুব আশা ছিল একটু প্রধানমন্ত্রী দেখবো। তা প্রধানমন্ত্রী এখানে পা ফেলছেন না কারণ জানে এই সিটে বিজেপির জেতার কোনো সম্ভাবনাই নেই। আমি বলছি সন্দেশখালী ইস্যু হয়নি, আপনি বলতে চাইছেন মানে কিছুই হয়নি সন্দেশখালী? পরিমাণ ঘটনা ঘটেছে, তাকে তাল করা হয়েছে। 1% দুধ, 99% জল। আমি কোনো মহিলা সম্পর্কে বাজে কথা বলতে চাই না। রেখা পাত্র কি ধরনের মহিলা এলাকার মানুষ বলছে, তার পরিবারে কিছু রেখা পাত্রকে নিয়ে কিছু বলছেন? রেখা পাত্র আমাদের একজন সাধারণ ঘরের মানুষ, ঠিক আছে? তাকে যেভাবে অত্যাচারিত করা হয়েছে, এমনি সাধারণ বসিরহাট কেন, সারা পশ্চিমবঙ্গের লোকই জানে
যে তার উপরে কি অত্যাচার করা হয়েছে। আচ্ছা, আপনারা তো বিরোধিতা করেছেন, বিরোধী হিসেবে ছিলেন, তাহলে এতদিন ধরে সন্দেশখালীর ইস্যু যখন জানা যাচ্ছে এত বছর ধরে চলছে, এতদিন ধরে বিরোধিতা করেননি কেন? হঠাৎ করে কি? বিরোধিতা আমাদের বরাবরই ছিল। এই সরকার ক্ষমতায় আসার পরের থেকে যে লড়াই জারি ছিল, সেই জারি থাকা লড়াইয়ের জন্যই আজকে আমাদের বিজেপির 3 জন কর্মী ন্যাজাটের আজকে শেখ শাহজাহানের হাতে আজকে খুন হতে হয়েছিল, তাদের সেই প্রদীপ দাকে আজকে খুন হতে হয়েছিল এবং তার সহযোগী 2 জনকে আজকে এই লড়াইয়ের জন্য। আর আজকে আমরা 15 বছর আগেও শুনেছি আমাদের যে যোগেশগঞ্জ বা দুর্গা মণ্ডপ বা সন্দেশখালীর দিকে যে সমস্ত বন্ধুরা আছে তাদের কাছে শুনেছি সেই সময় 10 বছর আগেও যে সন্ধ্যের পরে ওদেরকে অনুষ্ঠানে যাচ্ছে মেয়েরা রাস্তা দিয়ে, তাদেরকে তখন কিছু করেননি কেন? হাত ধরে টেনে নিয়ে আসে, তখন কিছু? সেখান থেকেই তো আমাদের লড়াইটা জারি ছিল প্রদীপদার সময় থেকে। আচ্ছা, ইডি যদি প্রশ্ন করতে দিন, প্রশ্ন না করতে দিলে উত্তর কি দেবেন? নিশ্চয়ই বলতে দেবো, কিন্তু আমি বলছি আপনারা কোথায় ছিলেন? ইডি যদি না আসতো তাহলে কি সন্দেশখালীতে এত বড় ঘটনা সামনে আসতো? সন্দেশখালী ইস্যু নিয়ে সর্বপ্রথম বলেন নিরাপদ সর্দার, যখন তিনি বিধায়ক ছিলেন বিধানসভার মধ্যে উনি বলেছিলেন, সেই সময় ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা কে করেছিলেন? সোনালী গুহ, আজকে বিজেপি নেত্রী। সে আজকে যে বিজেপি, কালকে সে তৃণমূল, কালকে যে তৃণমূল, আজকে সে বিজেপি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে কিছুদিন আগে 19 তারিখে 20 তারিখে বনগাঁয় যে ভোট হলো, সেই বনগাঁর ভোটে যে তৃণমূলের যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট আজও পর্যন্ত ওখানকার বিজেপির বিধায়ক। এটাকে অস্বীকার করতে পারবেন? অর্জুন সিং কে? অর্জুন সিং আজকে তৃণমূল, আজকে গতকাল ছিল তৃণমূল, আজকে বিজেপির সেখানকার ক্যান্ডিডেট। কিন্তু সন্দেশখালী যদি এতদিন ধরেই আপনাদের মাথা ব্যথার কারণ হয়ে থাকে, তাহলে সন্দেশখালী এর আগে খবরের শিরোনামে বা কেন আমরা জানতে পারলাম না এই খবর? এগুলো তো কিছুটা সরকারি দলের কারসাজি। যখন আমাদের বিধানসভার বিধায়ক যখন বলেছিলেন, নিরাপদ সর্দার যখন বলেছিলেন সন্দেশখালী ইস্যু নিয়ে, সন্দেশখালীর মা বোনেদের ওপর যে অত্যাচার হচ্ছে, সন্দেশখালীর যে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেখানকার জমিগুলোকে সরকার অধিগ্রহণ করছে, সরকার বলছি তৃণমূলের যে দলদাসরা অধিগ্রহণ করছে, তখন সেই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে। সন্দেশখালীতে ভেড়ি জমির রাজনীতি এটা সিপিএম আমল থেকে শুরু হয়েছে, একটা ট্র্যাডিশন চলছে এবং এর আপনারা সেই ট্র্যাডিশন ফলো করছেন? না, ট্র্যাডিশন ফলো করেনি। বুঝতে হবে সন্দেশখালীর স্থানীয় অর্থনীতিটা ওর ওপর সঙ্গে যুক্ত, এবং যাদের নাম এই জমি বা ভেড়ি ব্যাপারে এসছে তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাদের রাজধর্ম পালন করেছেন, তারা কিন্তু জেল খাটছে, তাদেরকে কিন্তু রেয়াত করেনি। অন্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা বলছে তো পুলিশ জানতেন যে কোথায় ছিলেন শেখ শাহজাহান, তো লাস্টে অ্যারেস্ট করেছে পুলিশই, তো পুলিশই তুলেছে। আচ্ছা, আপনারা সন্দেশখালী ইস্যুতে এত হাওয়া দিচ্ছেন, কিন্তু আমি বলছি আপনাদেরই নেত্রী কিছুদিন আগে আপনাদের জেলার সাধারণ সম্পাদক তিনি যখন তৃণমূলে জয়েন করলেন, তিনি শশীবাজার পাশে দাঁড়িয়ে বললেন যে সন্দেশখালীর ঘটনা পুরো মিথ্যে, তাকে মেসেজ করা হয়েছে, কোনো ধর্ষণ হয়নি, তারপরেও এই ঘটনা বানানো হচ্ছে, তাই তিনি বিজেপিতে থাকতে পারছেন না। এটা রাজনীতিতে কোটি টাকার পলিটিক্স, কোটি টাকার ব্যবসা। আমরা এই বিষয়ে নজর দিতে চাই না। আমরা শুধু একটাই বলতে চাই, এখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, তারা কিন্তু একত্রিত হয়েই কাজটা করছে এবং এখানে তো তৃণমূল মূল অভিযুক্ত, কিন্তু সিপিএম, কংগ্রেস, আইএসএফ আপনি যাই বলুন না কেন ওদের সাথে হাত মিলিয়েছে। আজকে কিন্তু শেখ শাহজাহানের মার্কেট কিন্তু ওখানে বিজেপির নিশান উড়েছে। আচ্ছা, হঠাৎ করে প্রধানমন্ত্রী রেখা পাত্রকে ত্যায্য কন্যা করলেন কেন? তিনি ফোন করলেন, তিনি কথা বললেন প্রার্থী করার পর, তারপরে কথা বলতে দিন। রেখা পাত্রকে তিনি প্রার্থী করলেন, ফোনে কথা বলেন, হঠাৎ করে ত্যায্য কন্যা করে দেন, তিনি এলেনই না কেন? এটা কি ওই স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হলো? তিনি এসেছেন, বারাসাতে সভা হয়েছে 39 মিনিটের সভায় তিনি 30 মিনিট রেখাপাত্র মহাশয়কে নিয়ে বলেছেন, এবং রেখাপাত্র এই মাটির মেয়ে, সন্দেশখালীর মেয়ে, তাদের আন্দোলন ছিল ন্যায্য আন্দোলন। আমরা শুধুমাত্র সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছি, কারণ আমরা মাটি। স্টিং অপারেশনটা কি, যেটা সত্যতা আমরা যাচাই করিনি, স্টিং অপারেশনটা কি মিথ্যে, ভুয়ো? স্টিং অপারেশনটা আপনি চালান, লিভ মিলছে না, মানে জাস্ট আগের দিনকে চ্যানেলটা খোলা হয়েছে এবং সেখান থেকে ভিডিওটা দেখানো হয়েছে, ওর সাথে ওই মুখের কোনো মিল নেই, সুতরাং এইখানে ওরা ধরা পড়ে গেছে। আচ্ছা, স্টিং অপারেশনটা কি সত্যি না মিথ্যা? আমরা সত্যিও সত্যতা যাচাই আমরা যাচাই করিনি, ওটা আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি যে তারা সঠিক তথ্য বের করে আনুন। এই প্রশাসনের উপরে তো এতদিন ভরসা রেখেছেন, তারপরে তো সন্দেশখালী হয়েছিল। এর তদন্ত হওয়া উচিত, স্ট্রিং অপারেশনের অবশ্যই তদন্ত হওয়া উচিত, এর সত্যতা মানুষের সামনে আসা প্রয়োজন। আচ্ছা, আপনাদের যিনি প্রার্থী আছেন আমি সেই প্রার্থীর কথা বলছি, সেই প্রার্থীর কি এখানে সংগঠন রয়েছে? তাকে তো কেউ চেনেই না। কে বলেছে চেনেন? উনি আপনি হয়তো আচ্ছা, আমরা নিরাপদ সর্দারকে চেনে না, এটা কে? আপনারা চেনেন, বাইরের মানুষ সবাই চেনে 3বারের বিধায়ক ছিলেন উনি। কি এমন কাজ করেছেন? কি চেনে কেন? সন্দেশখালীর সাধারণ মানুষের জন্য তো সেই আন্দোলন করে গেছে, জমি আন্দোলন করেছে, ভেরি আন্দোলন, লোকের বেনামি জমিগুলোকে উদ্ধার করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন নিরাপদ সর্দার করেছে। আচ্ছা, আপনাদের জন্য একটা প্রশ্ন আছে,
আচ্ছা, একটা হাউস ওয়াইফ রেখা পাত্র, ঠিক আছে, এতদিন ধরে আমরা পঞ্চায়েত ইলেকশনেও তাকে কোনো মুখ দেখিনি, তিনি পার্লামেন্টে যাবেন, কি যোগ্যতা আছে? পার্লামেন্টে নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ, নরেন্দ্র মোদীজি সব কাজ করবে, নরেন্দ্র মোদীজি সব কাজ করবে। আপনি দেখুন পার্লামেন্টে যাবেন, তারা কি করবে? 2014 সালের পর থেকে ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ হয়েছে সেটা আমরা দেখিনি। না, আমি রেখা পাত্রের কথা জিজ্ঞাসা করছি, তিনি হাউস ওয়াইফ, তিনি কি হ্যাঁ বলছি, রেখা পাত্র কে? সর্বহারা মায়েদের প্রতিনিধি। তো একজন সর্বহারা মা যদি পার্লামেন্টে যায়, ক্ষতি কিসের? কেন কাটমানি পার্লামেন্টে যাওয়ার জন্য যে যোগ্যতা লাগে, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে হয়, কোন বিলটা কখন পাস করা দরকার, সে এরকম কোনো নিয়ম কিন্তু কনস্টিটিউশনে দেওয়া নেই যে শিক্ষাগত যোগ্যতা লাগবে বা তাদেরকে দীর্ঘদিন পলিটিক্স করতে হবে। নুসরাত জাহান কে ছিল? এই আমাদের এখানকার সাংসদ ছিলেন, তিনি কে ছিলেন? তিনি তো টিকটক এমপি ছিলেন। মিমি চক্রবর্তী কে ছিলেন? চক্রবর্তী কে ছিলেন? আচ্ছা, আপনারা মনে করেন যে পার্লামেন্টে যাওয়ার জন্য শিক্ষাগত বা রাজনীতির বিষয়ে পড়াশোনা প্রয়োজন নেই? আজকে আমাদের সংবিধানেও তো সেটা নেই। আজকে সেটা নেই বলে সেইটা ব্যবহার করে আজকে একেবারে কম শিক্ষিত অশিক্ষিত মানুষজন রাজনীতির আজকে শীর্ষে বসে আজকে অত্যাচারে তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখানে যারা অশিক্ষিত লোক অনেকে ক্ষমতায় আছে, তারা অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। এখানে শিক্ষার দরকার ছিল অবশ্যই, অন্তত পুঁথিগত বিদ্যা না থাকলেও তার যদি অন্তর্নিহিত বিদ্যা ঠিকঠাক থাকে তাহলে তার পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা। আচ্ছা, শান্ত হন। আমি জিনিসটা হচ্ছে, দেখুন, আমাদের যেটা বললেন না শিক্ষাগত যোগ্যতা, এর সবচেয়ে ভালো জিনিস বোঝা যায় যখন আপনি প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি রাজনীতি শিক্ষার কথা বলেছি, না পুঁথিগত শিক্ষার কথা বলেছি। উনি কোনো আরটিআই করে উত্তর দেন না, ঠিক আছে? এরপরে আপনি শুনুন, রাজনীতির শিক্ষাটা খুব জরুরি, রাজনীতির শিক্ষাটা দরকার। নুসরাতের ছিল? এবার নুসরাতের রাজনীতি শিক্ষা ছিল কিনা সেটা আপনারাও দেখেছেন, সেটা আপনার প্রমাণিত সত্য। যার জন্য যখন কোভিডে বসিরহাটের মানুষজন মারা যাচ্ছে, পাশে যাওয়ার কোনো লোক নেই, পাশে দাঁড়িয়ে রয়েছে একমাত্র সিপিএম এর রেড ভলেন্টিয়ার। আচ্ছা, নুসরাতকে আচ্ছা নিশ্চয় শুনবো। নুসরাতকে সরিয়ে দেওয়া হলো, পুরোনো চালে ভাতে বাড়ে, সেই হাজি নুরুলকেই আনা হলো, তাহলে কি নুসরাত ঠিক ছিলেন না প্রার্থী হিসেবে? প্রার্থী আমাদের 42টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাকিরা কোনো কাজ করে? নুসরাত জাহান গ্ল্যামার ওয়ার্ল্ডের লোক, অস্বীকার করার উপায় নেই। আর নুসরাত জাহান এই যে শিক্ষাগত যোগ্যতা বলছে, নুসরাত জাহান আইসিএসসি ব্যাকগ্রাউন্ড। না, আমি রাজনীতির পড়াশোনার কথা বলছি, আমি পুঁথিগত শিক্ষাগত একবারও কথা বলছি না, কারণ পঞ্চায়েত বা গ্রাউন্ড লেভেলের রাজনীতির কথা আমি বলছি। সেটার কি নুসরাতের হচ্ছে এক্সপিরিয়েন্স ছিল? ওনাকে তো অন্য জগৎ থেকে আনা হয়েছিল, সে তো ভারতবর্ষ গোষ্ঠীদ্বন্দ্বকে চাপা দেওয়ার জন্য কথা বলতে দিন, আপনারা এখনই কথা বলতে দিচ্ছেন না, ভোটের দিন কি করবেন? সিপিএম ফসিলস হয়ে গেছে, সিপিএম জীবাশ্ম ফসিলস হয়ে গেছে, গোষ্ঠীদ্বন্দ্বকে ঠেকানোর জন্য বাইরে সিপিএম জীবাশ্ম হয়ে গেছে। আচ্ছা, এখনই কথাই বলতে দিচ্ছেন না, আজকের দিনে এরকম করছেন। দিকে গমন করছে সিপিএম, শূন্য থেকে মহাশূন্যের দিকে গমন করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিজোটের বৈঠক হচ্ছে, আমরা দেখলাম একদিকে ইয়েচুরি আর একদিকে রাহুল গান্ধী। তাহলে এদের দুটো মানে ইন্ডিজোটের দুটো প্রার্থী, একটা হাজি নুরুল আর একটা হচ্ছে নিরাপদ সর্দার, এদের বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মিলিত লড়াই। একদম এক সময় যখন সিপিআইএম কে আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা তুলছে, আজকে আপনি সেই সিপিআইএম এর হয়ে জোট করতে হলো। আজকে মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য কবে সিপিএম এর সঙ্গে আমাদের গন্ডগোল হয়েছিল সেটা বড় কথা নয়। আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এই বিজেপি এই তৃণমূল রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আজকে কংগ্রেস সিপিএম একত্রিতভাবে লড়াই করে। আচ্ছা, আইএসএফ এর ভোটটা ধরে রাখতে পারবেন তো এবারে? সেটা আইএসএফ সিদ্ধান্ত নেবে সাংগঠনিকভাবে। করে আইএসএফ যদি সিদ্ধান্ত নেয় তাহলে তো আপনাদের কপালে দুঃখ আছে। না, আইএসএফ একটা দল ছিল, আছে, এবং তারা আগামী দিনে থাকবে কি থাকবে না তাদের অস্তিত্ব কি করে আপনাদের নেতৃত্ব পত্র নই আমরা এখানে সিপিআইএম এর পক্ষ থেকে। নিশ্চয়ই আপনাদের যিনি নেতৃত্ব সৃজন ভট্টাচার্য, তিনি বলছেন এখনো অপেক্ষা করছেন আইএসএফ এর জন্য, তিনি চান আইএসএফ এর জন্য। সেটা আইএসএফ সিদ্ধান্ত, আমরা আইএসএফ এর জন্য আমাদের বার্তা ছিল, কিন্তু তারা সেক্ষেত্রে আসেনি। সেক্ষেত্রে তারা আগামী দিনে তাদের পদক্ষেপ কি হবে তারা সিদ্ধান্ত নেবে। আমরা এখানে বলতে চাই, এখানে অনেকে বলছে না যে নরেন্দ্র মোদী মাঝে মাঝে বলছে যে 400 পার আগলি বার 400 পার, এটা মানে সেই চৈত্র সেলের মতো। আমরা বলি না 400 টাকা, যখন হকারটা বলে আমরা বলি 200 টাকা 150 টাকা। এদের অবস্থা ঠিক, সেটা বলছে 400 পার, কিন্তু ভারতবাসী বলছে যে 150 পার। ভারতবাসী বলছে 150।
একটা কথা বলতে আপনারা আপনার দলের লোক। একটা সিট বিজেপি পাবে না ইলেকট্রাল বন্ডের জন্য একদম শেষ একটা একটা প্যারাসিটামলের দাম কি হারে বাড়িয়েছে আমার একটা সুগারের ওষুধ আমি 3000 টাকায় খেতাম সেটা 6000 টাকা করেছে ইলেকট্রাল একটা বন্ডের জন্য বিজেপি একদম জিরো 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 আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনারা বারবার বলছেন নরেন্দ্র মোদী বাকি প্রার্থীরা কি করবেন? তারা পার্লামেন্টে কি শুধু নরেন্দ্র মোদী যা বলবেন তাই কাজ করবেন? না, তিনি আপনি দেখেছেন সন্দেশখালী যেভাবে মানুষের হয়ে আন্দোলন করেছেন ঠিক সেইভাবে। কিন্তু ওদিক থেকে তৃণমূল বলছে রেখা পাত্র অর্গানিক নেত্রী নন, তাকে নাকি বানানো। এই প্রসঙ্গটা আপনি ওরা তো মহিলাদের সম্মান দিতে জানেন না। সন্দেশখালীতে যেভাবে মহিলাদেরকে আন্দোলন হয়েছে রেখা পাত্রই পাশে দাঁড়িয়েছে, সেইভাবে সন্দেশখালীতে মানুষের প্রতিনিধি হিসাবে, মহিলাদের প্রতিনিধি, বৈশাখবাসীর প্রতিনিধি হিসাবে রেখা পাত্রই 4ঠা জুন জিততে চলেছে। সন্দেশখালীর ওই নোনা মাটিতে রেখা পাত্র টেস্টেড ক্যান্ডিডেট, কারণ ওই রেখা পাত্র এই সিপিএম তৃণমূল কংগ্রেস আইএসএফ এক হয়ে গিয়েছে আজকে। সন্দেশখালীর ওই যে উত্তর দিচ্ছে কি টেস্ট করেছে ভাবুন, ওই পিঠে বানানোর গল্প সিপিএম সমর্থন করছে। সিপিএম বলে আমরা সর্বহারার প্রতিনিধি, তাই ওই নোনা মাটি থেকে বাঘে কুমিরে লড়াই করে উঠে আসা এক সর্বহারা মায়ের প্রতিনিধি আজকে পার্লামেন্টে যাবে, ওই সন্দেশখালীর মানুষের কথা বলবে, বসিরহাটের মানুষের। আচ্ছা একটা প্রশ্ন করছেন, আমি প্রশ্ন করার পাশাপাশি উনি আপনার প্রশ্ন। একটা প্রশ্ন আছে, শুভেন্দু শাহজাহান শেখকে তৈরি হচ্ছে শুভেন্দুর হাতে। কথা বলতে দিন প্লিজ। শুভেন্দু আগে কোন দলে ছিল? শুভেন্দু যখন কাগজে মুড়ে টাকা নিচ্ছে সেই শুভেন্দু এখন ওদের নেতা, ওদের লজ্জা আছে কোনো? আপনারা তো দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছেন, আজকে কংগ্রেসের সাথে আমরা যেটা কংগ্রেসের সাথে যে জোট হয়েছে সেটা দেশ বাঁচানো ইস্যুতে এক জায়গায়। কোন রকম শুভেন্দুর মতন যে কাগজে মুড়ে টাকা নিচ্ছে, এসএসসি দুর্নীতি, প্রত্যেকটা দুর্নীতি নারদ নাম, সে এখন বিজেপিতে গিয়ে ধোয়া তুলসী পাতায় ঘুরে বেড়াচ্ছে। তারা হচ্ছে ওদের নেতা, ওদের দেখে আমাদের করুণা হচ্ছে। ওরা এখন গলা ফাটাচ্ছে শুভেন্দুর জন্য। জিজ্ঞেস করুন শুভেন্দু নেতা না মোদী নেতা? আমি একটা কথা বলছি, যারা মনুবাদে বিশ্বাসী হয়ে, যারা ওই মনীষা বাল্মীকিকে যখন জ্যান্ত পুড়িয়ে দিল রেপ করে, বললো উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে রেপ করলে তার শরীর শুদ্ধ হয়ে যায়, তাদের কাছে নারী সম্মানের কথা বিশ্বাস মানবো? যারা আচ্ছা নারী প্রসঙ্গ যখন আসছে তখন আপনাদের নারী শক্তি আপনাদের দলের মুখ, ঠিক আছে? ব্যাপার সন্দেশখালী ইস্যুটা কখন আনা হলো? যখন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কথা বলতে দিন, আপনাদের সময় ওনারা কথা বলতে দিচ্ছিলেন, ওনাদের সামনে কথা বলতে দিন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে নারী উন্নয়ন এবং ক্ষমতায়নের প্রশ্নে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছে। যোগীর রাজ্য উত্তরপ্রদেশে কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে, মণিপুরে কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে, ব্রিজভূষণের মাধ্যমে নারীদের সম্ভ্রম থাকেনি, মহিলা কুস্তিগীরদের আপনারা জানেন। সুতরাং নারী নির্যাতনের যে প্রশ্ন করছেন আপনি আচারী ধর্ম, বিজেপির কাছ থেকে নারী। আচ্ছা একদমই, আমি আপনাদের একটা বিষয় জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি কংগ্রেস আর এই রাজ্যে কংগ্রেসের সাথে আমি কাজ করব না, আমি থাকবো না, কিন্তু তিনি বাইরের ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবেন কেন? মানে হঠাৎ করে কি এমন করেছেন? মমতা তো নাটকবাজ মহিলা, একটা মমতা নাটকবাজ মহিলা, সে এরকম বলা যায় একদম। ডায়লগসির তো তার নাটক আমরা দেখেছিলাম, গলায় দড়ি দেওয়া নাটক। রাজ্যের প্রশাসনিক প্রধান হতেই পারে আজকে প্রশাসনিক প্রধান, কিন্তু আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার যোগ্যতা নেই। আজকে মানুষের অগ্নিকন্যা সোনাম নিয়ে সে আজকে প্রশাসনিক প্রধান হয়েছে, কিন্তু শুধু নাটকীয়তা তার মধ্যে। সে যেখানে গেলে সুবিধা বোধ করতে পারবে সেখানে গিয়ে সে আশ্রয় নেবে। এখনো সে দেয়ালের উপরে দাঁড়িয়ে আছে, ভোটের পরে সিদ্ধান্ত নেবে যে ভোটের পরে ঝপাং করে এনডিএতে যাবে না ঝপাং করে ইন্ডিয়াতে আসবে। প্রসঙ্গ হচ্ছে সন্দেশখালী, প্রসঙ্গ হচ্ছে বসিরহাট নিয়ে, বসিরহাটের দীর্ঘদিনের লড়াই নিয়ে, বসিরহাটের মানুষের কর্মসংস্থান নিয়ে, বসিরহাটের উন্নয়ন নিয়ে। এই সিপিএম এ 34 বছর কি আবার রেখাপাত্র ক্ষমতা এলে কি উন্নয়ন? আমি এক এক করে বলছি। আমরা রেখাপাত্র চুপ করতে বলতে সিপিএম এর প্লিজ আপনারা যদি এই বলতে না দেন শুনতে পাবেন না, আপনারা উত্তর দিতে পারবেন না। আমাদের ঘোষণাপত্রে আমরা সংকল্পপত্র উল্লেখ করেছি সুন্দরবনের বুকে আমরা এইমস বানাবো, যেখানে সমগ্র ভারতবর্ষ থেকে নামি দামি চিকিৎসকরা বিনা পয়সায় চিকিৎসা দেবে। আমাদের সংকল্প কোনো প্রতিশ্রুতি পালন করেনি। কোথায় গেল 15 লক্ষ টাকা? কোথায় গেল বছরে 2 কোটি চাকরি? কোথায় 15 লক্ষ টাকা? 2 কোটি চাকরির কথা বলছি, 2 কোটি চাকরি বলছি
বলছি 2 কোটি চাকরি ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই মুহূর্তে চীনকে ছাপিয়ে সিপিএম এর চীনকে চাকরি কোথায় গেল? বলছি, বলতে দিন। আপনি যে দা ওয়াল নামক চ্যানেলটি চালাচ্ছেন, এটাও একটা স্টার্ট আপ। এই মুহূর্তে ভারতবর্ষের বুকে স্টার্ট আপ কোম্পানির সংখ্যা চীনের সাংহাই থেকে ছাড়িয়ে গিয়েছে। ওনারা যে 2 কোটির গল্প বলছেন, 2 কোটির মানেই ওনারা বোঝেন না। নরেন্দ্র মোদী বলেছেন মানুষকে স্বয়ংসম্পন্ন করতে হবে। আজকে এই স্টার্ট আপ কোম্পানির মাধ্যমে যে ভারতবর্ষের বুকে যুব সমাজ যে নতুন করে তারা বিলিয়নার মিলিয়নার হচ্ছে, এই স্টার্ট আপের মানেই জানেন। আমি আরেকটা কথা বলছি, বিজেপি শাসিত রাজ্যে বসিরহাটের বুকে আমরা ঘোষণা করেছি, আমরা এই যে সন্দেশখালীর ওই পারে মানে হাসনাবাদের ওপারে আমরা হেমনগর পর্যন্ত আমরা রেল লাইন বিছিয়ে দেবো, আমরা করে দেখাবো। আমরা এমস তৈরি করবো সুন্দরবনের বুকে। আমরা এই সুন্দরবনের বুকে এমস তৈরি। বিজেপির কোনো কথার মূল্য নেই, বিজেপির কোনো কথা মূল্য নেই, সব ভেক প্রতিশ্রুতি। আজকে বিজেপি একটা কথা পূরণ করেনি। আজকে সস্তায় গ্যাস দেবে বলে সেই গ্যাস আজকে 1200 টাকায় বিক্রি করে নিয়েছে। আজকে পেট্রোলের দাম 64 টাকা থেকে 110 টাকা হয়ে গেছে। আজকে একটার পর একটা জিনিসের মূল্য বাড়িয়েছে। বেকার ছেলে চাকরি পায় না। বেকার ছেলে চাকরি পায় না বলছে। 2 কোটি চাকরি সেই অর্থে বলেনি। নতুন প্রজন্ম মিলিনিয়ার হচ্ছে, কিন্তু চাকরি ওই অর্থে। ওনারা বলছেন কর্মসংস্থানের কথা। নরেন্দ্র মোদীর দাবি ছিল বছরে 2 কোটি করে চাকরি, তাহলে 10 বছর 20 কোটি চাকরি হতো। তাহলে সেখানে 30 লক্ষ। এতক্ষণ ওনারা বলতে দিচ্ছেন না, আপনারা বলতে দিচ্ছেন। এখন পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে 30 লক্ষ শূন্য পদ সরকারি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে। আমাদের দেশের 60% যুব সমাজ, তাদের মধ্যে 84% আছে বেকার। তাই যে 16% বাকি, তাদের মধ্যে 90% হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মসংস্থানের ইস্যুতে অবশ্যই এই এনডিএ গভর্নমেন্টকে মানুষ প্রত্যাখ্যান করবে। আচ্ছা, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বলে একটা সংস্থা আছে, যেটা কেন্দ্রীয় সংস্থা। তারা বলছে স্বাধীনতার পর সবচেয়ে রেকর্ড বেকারত্ব যিনি উপহার দিচ্ছেন তার নাম নরেন্দ্র মোদী। এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেটাও তো তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করে না, বলছেন ভারতবর্ষে 68 কোটি বেকার। মোদী সরকারের লোকজন বলছে চাকরি দেয়া সরকারের দায়িত্ব নয়। একটা দেশ যেখানে ওয়েলফেয়ার স্টেট, আমাদের রাষ্ট্র হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, যেখানে মিক্সড ইকোনমি। ওরা জানে না মিক্সড ইকোনমি, ওরা ক্যাপিটালিস্টদের কাছে বেচে দিয়েছে। পাবলিক সেক্টরগুলোতে চাকরি হওয়ার সুযোগ ছিল, রেল, সেল, ব্যাংক। রাজ্যের বেশ কিছু সরকারি স্কুলও বন্ধ হয়ে গিয়েছে প্রাইভেটাইজেশনের যুগে। টোটালটাই দেশটাকে বেচারামের কাছে পড়ে। রাজ্যের ক্ষেত্রে বলছি আমি, রাজ্যের বেশ কিছু সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, তার জায়গায় প্রাইভেট স্কুলে মাথার চাড়া। এবার ইন্ডিয়ার বাইরে পশ্চিমবঙ্গ না, তবু বলছি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকরা এই রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছেন কাজ করতে, পরিযায়ী শ্রমিকরা কিছু তো গেছে। এবং পশ্চিমবঙ্গে তো শিল্পটাকে ধ্বংস করে দিয়ে গেছে পূর্বতন বামফ্রন্ট সিপিএম আমল। 55,000 কলকারখানা বন্ধ করে, 55,000 কলকারখানা বন্ধ করে, 1 কোটি বেকার করে, 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের মাথায় চাপিয়ে দিয়ে গেছে। খুব বড় একটা অভিযোগ তুললেন কিন্তু উনি যেটা বললেন যে কর্মসংস্থানকে নষ্ট করেছেন। সিঙ্গুর যখন সিঙ্গুর 90% একটা কোম্পানির রেডি, সেই কোম্পানিকে ডিনামাইট দিয়ে ভেঙে নষ্ট করলেন। তখন এই সিঙ্গুর আন্দোলনকে কারা আগে করেছিল? তখন এই তৃণমূল ছিল আর এই বিজেপি ছিল, যারা রাজ্যের যুব সমাজের কর্মসংস্থানকে নষ্ট করেছে। এরা পুরনো দিনের কোনো গ্যারান্টি রাখেনি, আগামী দিনেও গ্যারান্টি রাখবে না। সুতরাং এদের মানুষ অবশ্যই প্রত্যাখ্যান করে। একদমই তর্ক বিতর্ক চলতে থাকবে, কিন্তু খুব ছোট্ট করে জিজ্ঞাসা করবো, এতক্ষণ ধরে তোমরা এত উত্তপ্ত হয়ে গেছে, শান্তভাবে উত্তর দেবে যে কি মনে হয় রেখা পাত্র যদি ক্যান্ডিডেট পদ হিসেবে জেতেন বা তিনি প্রার্থী হয়ে তিনি সাংসদ হন, সেক্ষেত্রে কি ইস্যু সামনে রেখে তিনি জিতবেন? আমরা সমগ্র বসিরহাটের রাস্তাঘাট ঢেলে সাজাবো, কারণ প্রত্যেক দিন ভারতবর্ষে 28 কিলোমিটার রাস্তা তৈরি হয়। আমরা সুন্দরবনে এইমস নির্মাণ করব, কথা দিলাম। আমরা বসিরহাটে যে ঐতিহ্য সংস্কৃতি হারিয়ে গেছে তার জন্য চেষ্টা করব। আমরা বসিরহাটে স্পোর্টস, কথা বলতে দিন প্লিজ। আমরা বসিরহাটের স্পোর্টসকে ডেভেলপ করব। আমরা বসিরহাটের সাহিত্যিকদেরকে নিয়ে একটা সাহিত্য পরিষদ তৈরি করব, যেখানে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে নতুনভাবে উদ্ধার হয়, যে সংস্কৃতিকে তৃণমূল এতদিন ধরে হারিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের থেকে জানতে চাইবো, যদি আপনারা নিরাপদ সর্দারের হয়ে কথা বলতেন, কি ইস্যু সামনে থাকবে? সমস্ত ডেভেলপমেন্টের কাজের সঙ্গে সঙ্গে নিরাপদ সর্দার যদি যেতে, ইন্ডিয়া যদি ক্ষমতা আসে, আজকে যে জব কার্ডের কাজ বিজেপিরা বন্ধ করে দিয়েছে তৃণমূলে চুরি করবার জন্য, সেই জব কার্ডের কাজ আমরা শুরু করব। প্রত্যেকটা মানুষ জব কার্ডের থেকে 400 করে টাকা প্রত্যেক দিন পাবে আজকে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে। আজকে নিরাপদ সর্দার যদি যেতে, ইন্ডিয়ার জোট যদি ক্ষমতায় আসে, তাহলে যে মা বোনেরা 1,000 টাকার জন্য আজকে
আজকে বিজেপির কাছে, আজকে তৃণমূলের কাছে ভিক্ষা দান নেয়, আমরা তাদের জন্য মাসে বছরে 1 লক্ষ টাকা দেবো, প্রত্যেক মাসে তাদের জন্য 8,500। আচ্ছা ঠিক আছে, আমি নারী সুরক্ষা নিয়ে অনেক কিছু বললেন আমাদের বিজেপির বন্ধু, তাহলে তাহলে অবশ্যই মানছি বাংলার কথা বলতে দিন। বাংলাদেশের প্রতিটি মা বোন তারা শক্তি স্বরূপ আমরা মানি। তাহলে বিলকিস বানু শক্তি স্বরূপা নয়? মণিপুরে যাদের উপর গণধর্ষণ হলো তারা কি শক্তি স্বরূপা নয়? তাদের ক্ষেত্রে এই অবিচার তারা করে কেন? এখানে সন্দেশখালীতে যখন অত্যাচার হচ্ছে মা বোনদের উপর যখন অত্যাচার হচ্ছে, এখানকার মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে আসতে পারেন না। ঠিক একই কায়দায় যখন আমরা দেখছি মণিপুরে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, মুখ্যমন্ত্রী সেখানকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একবারও কিন্তু যাননি। সুতরাং এরা নারীদের মুখেই শুধু বলেন শক্তি স্বরূপা, কিন্তু এরা নারীদের। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি বলুন কেন হাজী নুরুল ইসলামকে মানুষ ভোট দেবেন? আর নুসরাতকে এতদিন বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের সংগঠন এবং বসিরহাটের একটা ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদী সংস্কৃতির একটা পীঠস্থান। হাজী সাহেব একজন ধর্মনিরপেক্ষ মানুষ, তিনি হিন্দু মিলন মন্দিরে অ্যাম্বুলেন্স দিয়েছেন, এত বকবক করছে। কথা বলতে দিন প্লিজ, আপনাদের সময় বিরক্ত করেনি, আপনারাও বিরক্ত করবেন। যে জিতবে না সেই জন্য মোদিও আসেনি, অমিত শাহ আসেনি। আমার খুব প্রধানমন্ত্রী দেখার ইচ্ছা ছিল ম্যাডাম। আর একটা কথা বলি, ওদের অ্যাকাউন্টে, মন্ডল সভাপতিদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আর রেখা পাত্র 70 লাখ টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে। পুঁজিপতি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে চান্দা দো ধান দালো ওইগুলো নিয়েছে, আর দেখে পাওয়া যাচ্ছে না। বিজেপি লড়াইটাই দিতে পারলো না। আমরা পপুলারিজমে বিশ্বাস করি, আমরা কিন্তু মানি এই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ, এই ভারতবর্ষ সব ধর্মের মাথা উঁচিয়ে থাকবে। কিন্তু আমরা দাঙ্গাকে মানি না। যেভাবে হিন্দুদেরকে ঘরছাড়া করা হয়েছে তার জবাব এই বসিরহাটের তৃণমূলকে দিতে হবে, ওদের ছোট ভাই সিপিএম কংগ্রেস আইএসএফ কে দিতে হবে। তার কারণ আমরা ভারতবর্ষের সকল ধর্মের জন্য লড়ছি। সারা ভারতবর্ষের বুকে 4টে শব্দ, হিন্দু মুসলমান মন্দির মসজিদ আর 4টে নেতা, 4জন মানুষ, 4টে শব্দ, 4টে ব্যক্তির ওপর ভারতবর্ষে চলছে। মোদী অমিত শাহ রাজনীতিতে, আর মুকেশ আম্বানি আর গৌতম আদানি, 4জন গুজরাটি ভারতবর্ষ চালাচ্ছেন। আর এরা ফেট্টি বেঁধে মুরগি কটা কোক করছে। এদের কোনো দাম নেই। বাঙালিদের বিজেপি পার্টি পাত্তাই দেয় না, এখানে 100 দিনের কাজের টাকা দেয়নি। আজকে কেন শুধুমাত্র বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন থেকে, ইসকন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করলেন, কিন্তু অন্যদিকে আমরা দেখলাম বঙ্গীয় ইমাম পরিষদের থেকে প্রেস রিলিজ জারি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করা হলো। তখন এই তৃণমূল কংগ্রেস এবং তাদের এই জাত ভাই সিপিএম কোথায় ছিল? কেরালার গভর্নমেন্ট 3 মাস ধরে তারা সরকারি চাকরিজীবীদের বেতন দিতে পারে না। সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট বলেছে সিপিএম গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর ইটস ওন ইকোনমিক। আমার তৃণমূল বন্ধুদের কাছে প্রশ্ন, যে এবারের ভোটে নুরুল আজিজ জিতলে 29 সালের লোকসভা নির্বাচনে টাকা টিকিট দেওয়া হবে তো? আজকে প্রত্যেক 5 বছর অন্তরে প্রার্থী পাল্টানো, তারা এত কাজ করে। আর বিজেপিদের কাছে প্রশ্ন, যে রেখা পাত্র যদি হেরে যায়, তারপর মানুষ যখন সমস্যায় পড়বে, সেই মানুষের পাশে রেখা পাত্র দাঁড়াবে তো? আমরা বিগত দিনে দেখেছি, যখন বিজেপিরা শুধুমাত্র ভোটের সময় ভোট করতে আসে, নেতাদের পাওয়া যায়, ভোট ফুরিয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদেরকে নিয়ে সব থেকে বেশি রাজনীতি হয় শুধুমাত্র বসিরহাট না, পুরো ভারতবর্ষে। আপনাদের ভোটটা আইএসএফ এ চলে যাবে না? না না, একদম না। কোন দিকে ভোট? আমাদের ভোট জোটে যাবে, ইন্ডিয়া জোটে। আমাদের ভোট ইন্ডিয়া জোটেই যাবে। তো আপনাদের নিয়ে এত যে রাজনীতি হয়, সে নিয়ে আপনারা কিছু বলতে চান? তার জন্য তো ইন্ডিয়া জোট, তার জন্যই তো আমরা ইন্ডিয়া জোট করবো। আচ্ছা, আপনারা এতদিন ধরে তৃণমূল সরকার ছিলেন, তার আগে বাম সরকার ছিল, আপনারা কি সুবিধা পেয়েছেন? মানে সংখ্যালঘুরা কি সুবিধা পেয়েছেন? সংখ্যালঘুরা তখন বামরা থাকতে সংখ্যালঘুরা নিরাপদ ছিল, যখন বামফ্রন্ট ছিল তখন সংখ্যালঘুরা নিরাপদ ছিল। এই টিএম আসার পর সংখ্যালঘুরা সব থেকে মানে নিরাপদ হতে ভুগছি আমরা। কারণ এই টিএমসি আর এই বিজেপি এরা দুটোই সাম্প্রদায়িক দল। আচ্ছা, কি কি সমস্যা হচ্ছে? আর শেখ শাহজাহান নিজেও সংখ্যালঘু, তাহলে কি করে সমস্যাটা হয়েছে আপনাদের? শেখ শাহজাহান সংখ্যালঘু, তবে ওনার সঙ্গে যারা আছে সংখ্যালঘু নাম দিয়ে, মানে অ্যাকচুয়ালি সংখ্যালঘু তারা, কিন্তু নামটা অন্য দিয়ে তারা কাজটা এইভাবে চালিয়ে গেছে। কি কাজ চালিয়ে গেছে? ওই যে দুর্নীতিবাজ। বুঝলেন, আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি, আমরা বিজেপির বন্ধু টিএমসি বন্ধুকে প্রশ্ন, ওনারা বলছেন আপকি বার 400 পার, ওনারা বলছেন এক মিনিট ওনারা যে বলছেন আপকি বার 400 বার, অ্যাকচুয়াল ওনারা কি 120 পাইতে পারবেন? 120 পাইতে পারবেন? আমার তো বিশ্বাস, আমি যত চ্যানেল দেখে আছি এই পর্যন্ত 120 কোনো সিট দেয়নি। আর জোটের দিচ্ছে 400 থেকে 420টা জোট পাচ্ছি আমরা ইন্ডিয়া জোটে পাচ্ছি। এই মুহূর্তে যে বিজেপির কাছে সব থেকে বড় প্রশ্ন আমার,
যে ওনারা যে সাংবাদিকতা তুলছেন, গোত্রাকাণ্ডটা কোথায় গেল? উনি কে করে গোত্রাকাণ্ড কে করেছে? কোন মুসলমান লোক করেছে? কে করেছে? কোন সিপিএম করেছে? কোন কংগ্রেস করেছে? আরএসএস মদত পুষ্ট, আরএসএস এর মদত পুষ্ট বিজেপি করেছে, নরেন্দ্র মোদীর হাত দিয়ে হয়েছে। ওনারা যে বলছেন যে বিজেপি ধোয়া তুলসী পাতা, আরে বিজেপির হাতে সবথেকে নারী ক্ষতিগ্রস্ত, বিজেপির হাতে সবথেকে নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যালঘু ভোট নিয়ে যখন কথা হচ্ছে তখন সব থেকে অক্সিজেন পেয়েছেন আপনারা সংখ্যালঘু ভোটে। যদি ওখানে জোট মানে সংখ্যালঘু ভোট যদি বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তো বোকা নয়। শেখ শাহজাহানও সংখ্যালঘু। শুনুন, ভারতবর্ষের পার্লামেন্টে সাচার কমিটির রিপোর্ট পেশ হওয়ার পর বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সিপিএম কে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। আর পশ্চিমবঙ্গে পদ্মফুলের এই বিষবৃক্ষটাকে যিনি বপন করেছিলেন তিনি পূর্বতন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু 1989 সালে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির বিষবৃক্ষটাকে জ্যোতি বসু রোপণ করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য মাদ্রাসাগুলোকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ইসলামিক বুনিয়াদী শিক্ষাকে মাদ্রাসা শিক্ষা জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য তাদের বিরুদ্ধে অভিযোগ সংখ্যালঘু ভোটের যে মাথাচাড়া সেটা জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছে। দেখুন, এরা মানুষকে অপমান করছে। ভোট ব্যাংক বলে কিছু হয় না, সংখ্যালঘু ভোট ব্যাংক বলে কিছু হয় না। এটা মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে, মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে। সংখ্যালঘু মানুষের জীবন জীবিকা, তাদের রুজি রুটি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রশ্নে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে। সংখ্যালঘু ভোট ব্যাংক বলে কিছু, ভোট ব্যাংক কারোর পৈতৃক সম্পত্তি নয়। মানুষ যাকে চাইবে, আমরা বলছি মানুষের কথা, সাধারণ মানুষ যাকে চাইবে। আমি সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা সিপিএম বলছে না, কিন্তু কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এই নারা 1946-এ বসে ওই মুসলিম লীগের সঙ্গে সিপিএম এর নেতারা বসে দিয়েছিল। ওই 1946-এ 16ই আগস্ট, সেই ইতিহাস মুছে যায়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি পশ্চিমবঙ্গের পরিত্রাতা, তিনি এই পশ্চিমবঙ্গকে দাদা বলতে দিন। আমি এই প্রসঙ্গে আসতাম না, কেন বসিরহাটের প্রসঙ্গে যখন লড়াই হচ্ছে আমি বসিরহাটকে নিয়ে বলতে চাই, কারণ বসিরহাটের মানুষ 34 বছরের সিপিএম এর কঙ্কালসার শিল্পের চেহারা। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পার্কের অবস্থা আপনি দেখুন। কিন্তু সংখ্যালঘু ভোট যদি জোট প্রার্থীরা বা জোটের প্রার্থী পান তাহলে তো আপনাদেরই সুবিধা হবে। দেখুন, সংখ্যালঘুরাও তো আমাদের সঙ্গে আছে, আপনি দেখছেন নাকি? সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে আছে। আপনি সুদূর উত্তরপ্রদেশ থেকে শুরু করে বসিরহাটের বড় বড় সংখ্যালঘু নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা চাইছেন যে আমার বাড়ির সন্তানটা বড় হয়ে আইএএস আইপিএস অফিসার হোক, সে কোর্টের উকিল হোক। বিশাল বড় অভিযোগ তুলেছে। কিন্তু একটা কিছু বলার আছে, এইখানে যে বারবার করে একটা কথা বলা হচ্ছে সংখ্যালঘু হিন্দু মুসলিম, ভোট তো হওয়া উচিত মানুষের রুটি রুজি নিয়ে। কেন বারবার করে ধর্মের ভিত্তিতে এই ভোটগুলো হচ্ছে? এইগুলো তো ইন্ডিয়া পিছিয়ে পড়ার বা মানুষের মধ্যে বিদ্বেষগুলো তৈরি করার, এটাও কিন্তু একটা রকমের প্ল্যান্টেড জিনিস হচ্ছে। বেকারদের কাজ, কৃষকদের ফসলের দাম, এই নিয়ে তো ভোটের ইস্যু হওয়া উচিত। সেখানে আপনারা প্রশ্ন করছেন কি মুসলিম ভোট আইএসএফ এ যাবে, বিজেপিতে যাবে, সিপিএম এ যাবে না তৃণমূলে যাবে? কেন এই জিনিসটা তৈরি হচ্ছে? এটাই রাজনীতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই রাজনীতির বিষয় থেকে যতদিন না আমরা বেরোতে পারবো ততদিন কিন্তু ভারতবর্ষ এগোতে পারবে না। বরাবরই আমরা সিপিএমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে থাকি। ধর্ম হতে পারে, ধর্ম যার যার, দেশ সবার। একদমই। 1 তারিখ এই লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এখন দেখার বিষয় 4 তারিখ শেষ হাসিটা কে হাসে। তার আগে আপনাদের দেখতে হবে দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।